নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি গল্পে আপনাদের স্বাগত জানাই। নমস্কার। আজ আমরা একটা বেশ পুরনো দিনের গল্প বলবো, নবদ্বীপের। হ্যাঁ, সময়টা ছিল 1426 শকাব্দ। গ্রীষ্মকাল প্রায় শেষ হয়ে এসেছে। ঠিক, নবদ্বীপের স্নানঘাট তখন লোকে লোকারণ্য। আর সেই সময় আমাদের গল্পের নায়ক নিমাই পণ্ডিত। তিনি তখন বেশ তরুণ, টোলে ব্যাকরণ পড়ান। কিন্তু শুধু পড়ানোতেই তিনি সীমাবদ্ধ নন, তার একটা অন্য দিকও ছিল। যেমন ধরুন ঘাটের ওই ঘটনাটা। একদিন স্নানের ঘাটে বেশ ভিড়, হঠাৎ এক পণ্ডিত ঢেউয়ের তোড়ে হ্যাঁ, একদম টাল সামলাতে না পেরে জলে তলিয়ে যাচ্ছিলেন প্রায়। আর নিমাই পণ্ডিত এক মুহূর্ত দেরি করলেন না, ঝপাং করে ঝাঁপিয়ে পড়লেন জলে। শুধু তাই নয়, একেবারে টিকি ধরে টেনে তুললেন ভদ্রলোককে। ভাবা যায়? সত্যি দারুণ সাহসের কাজ। তো এই ঘটনাটি একটু পরেই ঘাটে এসে ভিড়ল এক বাণিজ্য তরী। হ্যাঁ, চন্দন দাস নামে এক সওদাগরের নৌকা। রূপচাঁদ সাধুর ছেলে সে। বাণিজ্য সেরে ফিরছিল আর কি। সে ঘাটে নামল। নিমাইয়ের ওই বীরত্বের ঘটনাটা সে অবশ্য দেখেনি। কিন্তু নিমাইকে দেখল, আর তার ওই রূপ দেখেই একেবারে মুগ্ধ হয়ে গেল। খোঁজ নিয়ে যখন জানল যে এই তরুণী সেই নিমাই পণ্ডিত, তখন বেশ অবাকও হল। তো চন্দন কদিন নবদ্বীপে থাকবে ঠিক করল। শহর ঘুরতে বেরিয়েছে একদিন। আর ঘুরতে ঘুরতেই তার চোখে পড়ল একটি মেয়ে, ষোড়শী, পূর্ণ যৌবনা। নাম চুয়া। কিন্তু ভারী অদ্ভুত ব্যাপার, মেয়েটির মুখে হাসি নেই, বিষণ্ণতার ছাপ। হ্যাঁ, আর পরনে কোনো গয়নাও নেই, কেবল হাতে একজোড়া শাখা। চন্দনের মনটা কেমন করে উঠল। সে মেয়েটার পিছু নিল। পিছু নিয়ে জানতে পারল তার বাড়ির ঠিকানা। বাড়ির সামনেই একটা ছোট্ট দোকান। এক বৃদ্ধা বসে আছেন। চুয়া তাকে ঠান্দি বলে ডাকে, আসলে মাসি হন। চন্দন জিনিস কেনার ছুতোই গেল সেই দোকানে। বৃদ্ধার সাথে কথা বলতে শুরু করল। আর কথা বলতে বলতেই জানতে পারল চুয়ার দুঃখের কাহিনী। মেয়েটার বাবা কাঞ্চন দাস মারা গেছেন, মাও নেই। শুধু তাই নয়, এলাকার এক প্রতাপশালী লোক, জমিদারের ভাইপো মাধব। হ্যাঁ, মাধবের কুদৃষ্টি পড়েছে মেয়েটার ওপর। মাধব নাকি তন্ত্র সাধনা করে, আর সেই সাধনার অজুহাতে সে নাকি হুকুম দিয়েছে চুয়াকে 16 বছর বয়স পর্যন্ত কুমারী থাকতে হবে। আর এই জন্য সমাজও মেয়েটাকে এক ঘরে করে রেখেছে। মাধবের ভয়ে কেউ এগিয়ে আসে না। চাম্পা নামের এক মহিলাকে রাখা হয়েছে ওর পাহারায়, নজরদারিতে। আর সবচেয়ে ভয়ের কথা হলো, ঠান্দি জানালেন আগামীকাল অমাবস্যা। মাধব নাকি ঠিক করেছে কালই চুয়াকে তুলে নিয়ে যাবে। সব শুনে চন্দনের রক্ত গরম হয়ে উঠল। সে ওই বৃদ্ধাকে কথা দিল, বলল, চিন্তা করবেন না, আমি চুয়াকে উদ্ধার করব। আর ঠিক সেই মুহূর্তেই, যাকে বলে বাঘের নাম নিতে নিতেই, মাধব এসে হাজির, সঙ্গে তার লোকজন। সে চন্দনকে জেরা করতে শুরু করল। কে তুমি? এখানে কি করছো? চন্দনও ছেড়ে দেওয়ার পাত্র নয়। কথা কাটাকাটি শুরু হলো। বচসা বাড়তে বাড়তে একেবারে হাতাহাতির পর্যায়ে চলে গেল। চন্দন আচমকা মাধবের নাকে বসিয়ে দিল এক ঘুষি। আর তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে মাধবের ঘোড়াটায় লাফিয়ে উঠে চম্পট দিল। মাধবের লোকজনের তাড়া খেয়ে কোনো ক্রমে সে নিজের নৌকার দিকে গেল, কিন্তু বুঝল তার নৌকা আর নিরাপদ নয়। হ্যাঁ, সে তাড়াতাড়ি মাঝিকে নির্দেশ দিল নৌকা ঘাটে না রেখে একটু দূরে, অন্যত্র সরিয়ে ফেলতে। আর নিজের সাথে কিছু জরুরি জিনিস নিল মোহর, একটা মুক্তোর মালা আর একটা ছোট্ট বিষাক্ত লোহার কাঁটা, খোপায় পড়ার মতো দেখতে। এরপর সে গেল নিমাই পণ্ডিতের বাড়ি। তার কথা সে আগেই শুনেছিল। গিয়ে সব খুলে বলল নিমাইকে। জানালো যে সে চুয়াকে ভালোবাসে, বিয়ে করতে চায়, আর এই বিপদ থেকে বাঁচাতে চায়। নিমাই পণ্ডিত সব শুনলেন। শুনে তিনি চুপ করে থাকতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি সাহায্য করব। দুজনে মিলে তখন পরিকল্পনা করতে বসল। ঠিক হলো, গায়ের জোরে কিছু হবে না, কৌশল করতে হবে। চন্দন একটা দারুণ বুদ্ধি বের করল। নবদ্বীপের আশেপাশে যত জেলে ডিঙি ছিল, সব সে পয়সা দিয়ে ভাড়া করে দূরে পাঠিয়ে দিল, যাতে মাধবের লোকেরা চাইলেও পিছু ধাওয়া করার জন্য কোনো নৌকা না পায়। আর নিমাই পণ্ডিত নিজে একটা ছোট ডিঙি কিনে লুকিয়ে রাখলেন, ঠিক সময়ে কাজে লাগবে বলে। এরপর সেই রাতেই চন্দন চুপি চুপি গেল চুয়ার বাড়ির দিকে। দেখল পাহারাদাররা, ওই চাপা আর অন্য যারা ছিল, তারা ঢুলছে বা ঘুমিয়ে পড়েছে। সেই সুযোগে সে দেখা করল চুয়ার সাথে, তাকে সব খুলে বলল, পালানোর পরিকল্পনাটা জানালো। আর ওই বিষাক্ত কাঁটাটা দিল চুয়ার হাতে।
বলল যদি খুব বিপদ হয় আত্মরক্ষার জন্য এটা ব্যবহার করো। চুয়া প্রথমে হয়তো একটু ইতস্তত করেছিল, কিন্তু চন্দনের কথায় ভরসা পেল। চন্দন যাওয়ার আগে ঠান্দিকেও বলে এলো কাল সকালে আপনি নিমাই পণ্ডিতের বাড়ি চলে যাবেন, সেখানে নিরাপদে থাকবেন। তারপর এলো সেই অমাবস্যার সন্ধ্যা, চারদিক অন্ধকার। পরিকল্পনা মতো চুয়া স্নান করতে ঘাটে নামল। মাধবের লোকেরা ঘিরে আছে তাকে। ঠিক সেই সময় চন্দন একটু দূরে দাঁড়িয়েছিল। সে হঠাৎ ইচ্ছে করেই তার গলার মুক্তোর মালাটা ছিঁড়ে ফেলল। মুক্তগুলো ছড়িয়ে পড়ল ঘাটের ওপর। পাহারাদারদের নজর সেদিকে গেল, তারা হুমড়ি খেয়ে পড়ল মুক্ত করতে। আর এই সুযোগটারই অপেক্ষায় ছিল চন্দন। সে গঙ্গায় ঝাঁপ দিল। সাঁতরে সোজা চলে গেল চুয়ার কাছে। ইশারায় তাকেও জলে নামতে বলল। দুজনে মিলে সাঁতরে চলল মাঝগঙ্গার দিকে। আর সেখানেই অপেক্ষায় ছিলেন নিমাই পণ্ডিত, তার সেই কেনা ডিঙিটা নিয়ে। চন্দন আর চুয়া কোনো মতে সেই ডিঙিতে উঠে পড়ল। সেখান থেকে তারা গেল চন্দনের নৌকায়, যেটা একটু দূরে অপেক্ষা করছিল। নৌকায় উঠে আর দেরি নয়, নিমাই পণ্ডিত নিজেই পৌরোহিত্য করলেন। গঙ্গা আর ঈশ্বরকে সাক্ষী রেখে ওই মুক্তোর মালা বদল করেই চন্দন আর চুয়ার রাক্ষস বিবাহ সম্পন্ন হল। হ্যাঁ, পরিস্থিতির চাপে ওইভাবেই তাদের এক হতে হলো। বিবাহের পর নিমাই পণ্ডিত আর নৌকায় রইলেন না। তিনি তার ডিঙি বেয়ে নবদ্বীপের দিকে ফিরে গেলেন। আর চন্দন আর চুয়া, তারা তাদের নৌকা ভাসিয়ে দিল নতুন জীবনের উদ্দেশ্যে, নবদ্বীপ ছেড়ে অনেক দূরে। গল্পটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শিগগিরই আবার ফিরব নতুন একটি গল্প নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন। ভালো থাকবেন।